আই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? তো নাভির উপরে তিলটা কি মানুষকে না দেখালেই নয়? পিছন থেকে হঠাৎ এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠলাম আমি। ঘাড় ঘুরিয়ে দেখি রাসেল ভাইয়া। কিছু জিনিস ঢাকা রাখ, না হলে জামাইকে দেখাবি কি? এই বলেই কটকট করে হাঁটা দিল সে। তাড়াতাড়ি করে নিচে তাকিয়ে দেখলাম সত্যিই পেট বের হয়ে গেছে শাড়ি সরে। মন চাচ্ছিল সত্যিই মরে যাই। এতটা বেখেয়ালি কেন আমি? উফ, কত মানুষ দেখেছে কে জানে। এসব ভাবতে ভাবতেই বড় আপুর ডাক। নিপা এইদিকে আয়, ভাইয়া স্টেজে এসেছে, গায়ে হলুদ দিয়ে যা ভাইয়াকে। আপুর ডাক শুনে তাড়াতাড়ি স্টেজের দিকে গেলাম। যে দেখে রাসেল ভাইয়া দাঁড়ানো। লজ্জায় মনে হচ্ছিল মাটির সাথে মিশে যায়। ইয়া আল্লাহ, কেমনই কি হয়ে গেল। আজকে আমার খালাতো ভাইয়ের গায়ে হলুদ, তাই খুব শখ করে একরকম শাড়ি পরেছি সবাই। অন্যরা শাড়ি পরতে পারলেও আমি খুব অজ্ঞ শাড়ি পরার ব্যাপারে। বড়ভাবে 1 কুড়ি 10টা সেফটি পিন দিয়ে শাড়ি যেন আমার পেটিকোট আর ব্লাউজের সাথে আটকে দিয়েছে। নিচে নামছি আর ভাবছি কি করে কি করব। শাড়ি খোলার সময় এতগুলো পিন কি করে খুঁজে পাবো। তার চেয়ে বড় টেনশন শাড়িটা যদি ছিঁড়ে যায়। এসব 19 কুড়ি ভাবতে ভাবতে নিচে নামতেই বড় মামি বিশাল এক সাগর আনার প্লেট ধরিয়ে দিয়ে বলল স্টেজে রেখে আসতে। প্লেট রেখে আসার পথে এই কাহিনী। রাসেল ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড, আগে দেখা হলেও সালাম ছাড়া আর বেশ কিছু কথাই হয়নি কোনোদিন। আজকে হঠাৎ করেই ওনার এই অবতার দেখে মন চাচ্ছিল মরে যায়। এমন ভুল হলো কি করে? আবার এই ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, আল্লাহ বাঁচিয়েছে, বেশি লোক দেখার আগেই ধরিয়ে দিয়েছে। সে যাই হোক, ভাইয়াকে মেহেন্দি লাগানোর পরে যখন স্টেজ থেকে নেমে আসলাম, এক কোনায় দেখি রাসেল ভাইয়া দাঁড়িয়ে শিহাব ভাইয়ের সাথে কথা বলছে। আস্তে আস্তে গেলাম তাদের কাছে। আমি যেতেই শিহাব ভাইয়ার কল আসলো। উনি একটু সরে কথা বলতে লাগলেন। আমাকে দেখে রাসেল ভাই চোখ কুঁচকে তাকিয়ে বলল, সমস্যা কি? না, কোনো সমস্যা না, আসলে সরি আর ধন্যবাদ দিতে আসছিলাম। মিনমিন করে শ্বাস আটকিয়ে কোনো রকমের কথাগুলো বললাম। তোর কি জন্মের সময় মাথায় অক্সিজেন সাপ্লাই কম হয়েছিল রে? আমার দিকে তাকিয়ে আশ্চর্য স্বরে কথাগুলো বলল উনি। হঠাৎ এমন মনে হওয়ার কারণ? আমার প্রশ্ন শুনে উনি আমার দিকে আরো আশ্চর্য হয়ে তাকালেন। আচ্ছা বাদ দে, এখন বল সরি আর ধন্যবাদ দেওয়ার কারণ। আমার মুখের দিকে তাকিয়ে বললেন উনি, সরি কারণ শাড়িটা সরে গিয়েছিল, আমি টের পাইনি তাই। আর ধন্যবাদ শাড়িটা ঠিক করতে বলার জন্য। এটুকু বলেই বড় একটা নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল একটু পানি পেলে খুব ভালো হতো, কারণ গলাটা প্রচুর শুকিয়ে গিয়েছিল। এটুকু শুনেই রাসেল ভাই কিছু বলার আগে মিলি এসে হাজির। নিপাপু, তোমাকে আম্মু ডাকছে। এই বলেই হ্যাচকা টান দিয়ে আমাকে নিয়ে চলা শুরু করলো। পিছনে চেয়ে দেখলাম যেন ওনার মুখে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন আঁকা। ঘাড় ঘুরিয়ে মিলির পিছনে হাঁটছি আর ভাবছি আজব কাহিনী। এত সুন্দর করে বলে আসলাম তাও বুঝি বুঝলো না। খালার সামনে আসতেই দেখলাম বাকি 3 বোন মাথা নিচু করে দাঁড়ানো। মানহা আপু আর বড় আপুর চোখে পানি, জিমি মিলির মুখ অন্ধকার। তখনই বুঝে নিলাম আজকে শনির দশা আছে কপালে। নিপা, এই সবগুলোর মধ্যে আমি ভেবেছিলাম তোর আক্কেল পছন্দ একটু বেশি, এখন দেখি তুইও ওদের দলে নাম লিখিয়েছিস। এটুকু বলেই খালা চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি মাথার মধ্যে ক্যালকুলেশন করতে লাগলাম এরা করেছে কি। সে যাই হোক, আমি করেছি কি। আর এখন খালার সামনে কথা বলা আর নিজের সিংহের খাঁচায় ঠেলে দেওয়া এক কথা। মাথা নিচু করে দাঁড়িয়ে চুপ করে থাকলাম, কেননা আমরা বোনেরা সবাই জানি খালা তার এপিসোড পুরো করবেই। জয়রে জামাল গোটা খাওয়াইছে কে? আমি জানি তো ওদের মধ্যেই কেউ একজনের কাহিনী করছে। এই বলেই খালা ফুসফুস শব্দ করতে লাগলো, যেন মানুষ না কোনো সাপ। 5 বোন একজন আর একজনের দিকে তাকালাম। বড় আপু আর মানহা আপুর গাল লাল, মানে কষিয়ে চর পড়েছে গালে। চোখের ইশারায় বুঝে গেলাম এই কাজ আমার কোন বোনেরা করে নাই। কারণ আমরা চাই ফাসলামি করি না কেন, কখনো বোনদের কাছে লুকাই না।
খালা তখনও তার অল ইন্ডিয়া রেডিও স্টেশন অন করে রেখেছেন আর সমান তালে বকে যাচ্ছেন। ভাইয়া একটু পরপর স্টেজ থেকে উঠে উঠে ওয়াশরুমে যাচ্ছে আর আসতেছে। বড় করে একটা নিঃশ্বাস নিয়ে খালাকে বললাম, আপনি কখনো দেখেছেন আমাদের এই টাইপের ফাজলামি করতে? আমরা মজা করি তাই বলে এমন মজা কখনো করেছি? আমার কথায় খালা থতমত খেয়ে বললেন, তো কোর্সটা কে? ভাইয়ার বিয়ে, ভাইয়াকেই আমরা জামাল কোটা খাবো? আপনি এক কাজ করেন, ভাইয়াকেই জিজ্ঞেস করে দেখেন কি খাইছিল। আমার সাথে সাথে চিমি, মিলি, মানহার, বড় আপু সাই দিল। খালা যখন সোজা রুম থেকে চলে গেল, বড় আপুর রাগে গজরাতে গজরাতে বলল, ওনার কথা হলো আগে মায়ের পরে বিচার, কিছু না করেও শাস্তি পেতে হয়। সব কিছু ম্যানেজ করে যখন আবার ছাদে গেলাম হলুদের আসরে, তখন মোটামুটি হলুদ দেওয়ার পর্ব শেষ। স্টেজের সেট আপ চলছে গানের জন্য। তাড়াতাড়ি দ্বিতীয় সারির চেয়ারে যেয়ে বসলাম। পেছনে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম বাকিরা কই, একসাথে বসে গান দেখব। ভাইয়াকে হুড়োহুড়ি করে নিচে নামছে, মানে নেচার ইজ কলিং। খুব আফসোস হচ্ছিল ভাইয়ার জন্য। ইস, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই বদনা হাতে ওয়াশরুমে দৌড়োদৌড়ি করতে হচ্ছে। ভাইয়ার জন্য এক বালতি সমবেদনা জানাতে জানাতে যখন সামনে ফিরলাম, দেখি চিনি মিলির সামনে, বড় আপু আর মানহা আপু একদম পিছনে, আর আমার এক পাশে বড় মামি বসে পড়েছে। খুব মন খারাপ হলো যে এরা আমাকে দিল একা করে। গান শুরু হওয়ার আগ মুহূর্তে রাসেল ভাই এসে ধপ করে আমার পাশে বসে পড়ল। বসেই বলল, দিবা একটু পানি খাও তো, গলা শুকিয়ে গেছে। একটু পরে খেলে হয় না? আস্তে করে বললাম আমি। গানের এত শব্দ ছিল যে কোনো কথাই ভালো করে শোনা যাচ্ছিল না। না পারাতে ওনার কাছে মুখ নিয়ে বললাম, একটু পরে পানি আনলে চলবে না? না, এখনই আনবি। এই কথাটা ঠিক আমার কানের কাছে এসে বললেন উনি। যখন কথা বলছিল তার ঠোঁট আমার কানে এসে ছুঁয়ে গেল। মনে হলো যেন ভেতর থেকে কেউ খুব জোরে একটা নাড়া দিয়ে গেল আমাকে। তড়াক করে উঠেই পানি নিয়ে এসে ওনাকে দিলাম। বোতলে ঠোঁট ছুঁয়ে ঢকঢক করে পানি অর্ধেকটা খেয়ে আমার হাতে বোতল ধরিয়ে দিয়ে বলল, রেখে দে, পানি নষ্ট করতে হয় না। আস্তে করে উঠে যেয়ে বড় আপু আর মানহা আপুর সাথে বসলাম। উনিও দিব্যি শিহাব ভাইকে ডেকে নিয়ে দেদারসে গল্প চালিয়ে দিলেন। রাতে যখন শুতে এলাম প্রায় রাত 3টার কাছাকাছি। পরের দিন হবু ভাবিদের বাসায় গায়ে হলুদ, ওখানে যেতে হবে সন্ধ্যায়। শাড়ি খুলে যখন আয়নার সামনে দাঁড়ালাম, নিজের দেখে নিজেই লজ্জা পেলাম। ইস, নাভির উপরে তিলটা কেউ দেখে ফেলেছে। হঠাৎই মনে পড়লো তার ছোঁয়া যেন সারা শরীরে পশম দাঁড়িয়ে গেল এক নিমেষেই। নিঃশ্বাস যেন খুব ঘন হয়ে পড়তে লাগলো আমার। এমন তো আগে কখনোই হয়নি। কি রে, অর্থ উলঙ্গ হয়ে কি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবি নাকি শুইতে আসবি? মানহা আপুর ডাকে তাড়াতাড়ি টি শার্ট আর প্লাজো পরে ঘুমোতে গেলাম। আই ক্যাপ পরে ঘুমানোর খুব বাজে একটা অভ্যেস আছে আমার। আই ক্যাপ ছাড়া ঘুমিয়ে আসে না আমার। সকালে টের পেলাম হঠাৎ করেই দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাড়াতাড়ি চোখ খুলে দেখি আমার সামনে বড় ভাইয়ের পিচ্ছি ছেলেটা দাঁড়ানো, ওর হাতে আই ক্যাপ। যা বোঝার বোঝ হয়ে গেল যে আই ক্যাপ খোলা ময়দানে ডাকাতি হয়ে গেছে। মনটা এত খিচে গেল যে বলার মতো না। সবাই ঘুমোচ্ছে আর আমি হাঁ করে উঠে বসে আছি। জোর করে দাঁত বের করে পিচ্ছিটার দিকে তাকিয়ে বললাম, বাপ খুশি হয়েছিস মুক্তা মানিক পাইয়া? পিচ্ছিটা কি বুঝলো কে জানে যে 2-4টা দাঁত উঠছে, তাই বের করে বিমল আনন্দে এক হাসি দিয়েই পগার পার। আর ঘুম আসবে না, তাই উঠে ফ্রেশ হয়ে সোজা যখন ড্রয়িং রুমে গেলাম, যে দেখি খালা আমাকে দেখে উঠে এসে বলল, নিপা, একটু রাসেলের সাথে যা তো, ছেলেটা একা একা ফুল আনতে পারবে না। এটুকু শুনেই আমি বিস্ফোরিত নয়নে খালার দিকে তাকিয়ে রইলাম। আমি রাসেল ভাইয়ের সাথে ফুল আনতে যাব? এটাও সম্ভব? খালা তাড়াতাড়ি দিলেন, কি হলো, কই চলে গেলি? টি শার্টের নিচে প্লাজো খুলে স্কার্টটা পরে যা। এত সকালে কাকও ওঠে নাই, তাই কি পরলি না পরলি তাও দেখার কেউ নাই। আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি আর ভাবছি সকালটা শুরু হলো কিভাবে, ভালো না খারাপ। শক্ত করে ধরে বসবি নাকি হার্ট ব্রেক করে উড়িয়ে সামনে ফেলবো?
রাসেল ভাইয়ের হুমকি শুনে যেন আমার অন্তরাত্মা খাঁচা ছেড়ে যাওয়ার উপক্রম হলো। ধরবটা কই আমার এই প্রশ্নে সে বাইকে এক সাইডে দাঁড় করালেন। হেলমেট খুলে সোজা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, শোন, তুই যেমনে খুশি তেমনে বস, আমার কোনো সমস্যা নাই। খালি লিখিত দিয়ে যা যে তোর মৃত্যুর জন্য কেউ দায়ী না। মানেটা কি? আমার এই প্রশ্নে সে বলল, কারণ আমি বাইক চালাই, সাইকেল না। আর তুই যেভাবে বসছিস আলগার উপরে টুপ করে কখন পড়ে যাবি সেটা আমিও জানি না। মাথা নিচু করে তার ঘাড়ে হাত দিয়ে বললাম আমি। নিপা, এক হাত আমার কাঁধে দে, অন্য হাত আমার বুকের উপরে দে। এই বলেই রাসেল ভাই হেলমেট মাথায় দিল। কিভাবে যে তার হাতের নিচ থেকে বুকে হাত দিয়েছিলাম আমি নিজেও জানি না। সারা শরীরে থরথর করে কাঁপছিল। তার বডি স্প্রের ঘ্রাণ যেন মাতাল করে দিচ্ছিল আমাকে। শাহবাগ পৌঁছিয়ে দেখি এত সকালে মানুষের ভিড়। একা একা হাঁটতে পারিস? রাসেল ভাইয়ের এই কথায় ভীষণ খারাপ লাগছিল। ভার্সিটি লেভেলে পড়া একটা মেয়েকে কেউ প্রশ্ন করে যে সে একা একা হাঁটতে পারে কিনা। জেদ ধরেই বললাম, না, পারি না। বাইক এক সাইডে পার্ক করে খপ করে সে আমার হাত ধরে ফেলল। হাত মুচড়িয়ে ছাড়তে চেষ্টা করতেই বলল, একা একা তো হাঁটতে পারিস না, তাহলে হাত ছাড়ানোর চেষ্টা করছিস কেন? এরপর সারা ফুলের মার্কেট ঘুরে ফুল কিনলাম দুইজনে। শুধু টাকা দেওয়া ছাড়া আল্লাহর বান্দা আমার হাত ছাড়েনি কখনো। আর কাজের মধ্যে কাজ হলো, এইটুকুই সব ফুল আমার বয়ে বেড়াতে হলো। মনে মনে মুন্ডপাত করতেছিলাম তার। বাইকের পিছনে ফুলের ব্যাগ রাখা হলো অগত্যা আমাকে একদম রাসেল ভাইয়ের গা ঘেঁষে বসা লাগলো। আমার নিঃশ্বাস যেন ওনার পিঠের উপরে পড়ছিল। কিভাবে কিভাবে জানি ওনার পেটের উপরে হাত পড়েছিল। কি রে, আমার পেট মাপছিস নাকি? রাসেল ভাইয়ের প্রশ্ন শুনেই তাড়াতাড়ি হাত সরিয়ে দিই। মনে মনে চাইছিলাম এই পথ যেন শেষ না হয়। বাসার সামনে নামতেই আমার হাতে ফুলের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, নিপা, সোজা বাসা যেগুলো নিয়ে। এতগুলো ব্যাগ নিয়ে কি করে যাব? তো দুটা পা আছে না, ওগুলো দিয়ে যাবি। বলেই বাহির থেকে মুচকি হেসে গেল। এত জিদ হচ্ছিল যে বলার মতো না। পরে সব ফুল হ্যাচড়াতে হ্যাচড়াতে উপরে উঠলাম। বাসায় এসে দেখে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে। মিলি চিবি আমাকে দেখে এগিয়ে আসলো। নিপাপু, তুমি গেছিলে কোথায়? মিলির এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই চিমি বলল, আপু হাডুডু খেলতে গেছিল। আমি আর মিলি দুইজনে অবাক চোখে চিমির দিকে তাকালাম। আচ্ছা মিলি, তুই কি আক্কেলের পদার্থ ছড়া নাকি? আপুর হাতের এত ফুল দেখে বুঝছিস না যে আপু ফুল আনতে গেছিল? আহাম্মক একটা। এই বলে চিমি সারতে পারল না। মিলি চিমির চুলে হ্যাচকা টান দিয়ে বলল, আমি আহাম্মক হলে তুই কি? কোনো রকম দুইটারে আলাদা করে বললাম, তোরা দুইটাই ভালো, আমি হলাম বড় আহম্মক। বলতে পারিস জন্মের পর থেকেই আহম্মক। কারণ কি জানিস, আল্লাহ তোদের মতো দুই জাহিলের বড় বোন করে আমারে পাঠিয়েছে তাই। এই বলেই ফুল ভাইয়ার রুমে নিয়ে গেলাম। ফুল রেখে রুমে আসতেছি দেখি মানহা আপু আর বড় আপু চুলে মেহেদি আর মুখে চন্দন দিয়ে ঘুরছে। মনে মনে বললাম, সবাই শান্তিতে আছে আর আমি সকাল থেকে গাতানির উপরে আছি। দুপুরে খাওয়ার সময় বুঝতে পারলাম বিয়ে বাড়ি কাকে বলে। প্লেটে এক গাদা তরকারি নিয়ে ঘুরছি কিন্তু ভাত নেই। বড় আপুকে দেখলাম এক কোনায় বসে শুধু মাংস খাচ্ছে। আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি, এই কথাটা আসলেই সত্যি। খাওয়া শেষে বুঝলাম মাথা যেন টনটন করছে। বড় আপুকে কিছু বলার আগেই উনি শুরু করলো ওনার গান। নিপা, আমার এখানের কম্প্যাক্টটা কে নিয়েছে দেখেছিস? এই বাসায় কিছুই ঠিক থাকে না। আমার কম্প্যাক্ট খুঁজে দে, আমি রেডি হব। আপু পার্লারে চলে যাও না, তাহলেই তো আর ঝামেলা হয় না। পার্লার খরচটা কি তুই দিবি? বড় আপু ঝাড়ি দিয়ে ওয়ার্ড্রপে খুঁজতে লাগলো। তখন দেখি ভাইয়া কোনো রকমে কাঁপতে কাঁপতে আমার রুমের দরজায় এসে হাজির। রাসেলের খোঁজ জানিস নিপা? আম্মা বললো যে সকালে তোর সাথে নাকি গেছিল ফুল আনতে। ভাইয়াকে দেখে আসলেই খুব খারাপ লাগছিল। নিজের বিয়েতে নিজেই বাথরুমবাসী হয়ে গেছে। আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে ভাইয়া। এই বলে ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম তার মুখের ভঙ্গি চেঞ্জ হয়ে আছে। আমার উল্টে পায়ে হেঁটে দেখেই বুঝলাম যে কি হয়েছে। সন্ধ্যার পরে যখন সবাই বের হলাম মেয়েদের বাড়ির জন্য, হাতে চুড়ি পরতে যেয়ে আমার একটু দেরি হয়ে গেল।
সবার মোটামুটি নিচে নেমে গাড়িতে বসে পড়েছিল। আমি নাকের নথ পড়তে যেয়ে আয়নায় দেখি রাসেল ভাই ঠিক আমার পিছনে যেন অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। ঘুরে তাকাতেই দেখি ডিপ ব্লু পাঞ্জাবি, সাদা পাজামা, পাঞ্জাবির হাতাগুলো ভাঁজ করে কোনোই পর্যন্ত উঠানো। মানুষটা লম্বায় প্রায় 5 ফুট 11 ইঞ্চি হবে। ঠিক যেন পিটানো ফিগার, মাথা ভর্তি একরাশ চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ যেন ফেরানো দায়। মনে মনে ভাবছিলাম এত সুন্দর হওয়ার কি দরকার ছিল? পাঞ্জাবির বুকের উপরেই 2 বোতাম খোলা, এতে বুকের অনেকখানিই দেখা যাচ্ছে। কি রে, তুই বসে বসে আটা ময়দাই মাখবি? যাওয়া লাগবে না? রাসেল ভাই হাঁক দিয়ে পড়ল। তাড়াতাড়ি আয়নার দিকে ঘুরে নথ লাগিয়েই রওনা দিলাম তার সাথে। ড্রয়িং রুমের কাছে আসতেই থামিয়ে দিল আমাকে। এই দাঁড়া, ঘুরতো পেছনে। রাসেল ভাই বলল। নাক মুখ কুচকে বললাম, কেন ঘুরবো? ঘুরতে বলছি ঘুরবি। কালকে তো নাভি টিল দেখিয়েছিলি, আজকে যাতে কিছু দেখাতে না পারিস তাই চেক করছি। রাসেল ভাইয়ের কথা শুনে কেন জানি না মাথায় আগুন ধরে গেল। আমার তিল আমি দেখাবো, তাতে ওনার কি? আমি আর কথা না বাড়িয়ে সোজা বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলাম। একটা মিনি বাসা ঠিক করা হয়েছে ভাবিদের বাড়ি যাওয়ার জন্য। সবাই সিদ্ধান্ত নিয়েছিল 20 জন যাবে, কিন্তু বের হবার পরে দেখা গেল পাক্কা 35 জন। খালা কিরমিরিয়ে বলল, নির্ঘাত মেয়েপক্ষরা ভাববে আমরা হাবাতের দল। খালু খালাকে সান্ত্বনা দিয়ে বলল, হাওয়া, মন খারাপ করো না, বিয়েতে এমনই হয়। আমি তো বিয়ের বরযাত্রীর কথা ভাবছি। খালাও মাথা নামিয়ে ভাবতে লাগলেন কালকে কি হবে। আজ গায়ে হলো তাই এই পালা, আর কাল না জানি কি হয়। গাড়ি যখন কনেদের বাড়ির সামনে পৌঁছলো তখন বাজে 8:30। নামার সাথে সাথেই দেখলাম এক গাদা লোক আমাদের স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। মেয়েদের হলুদের অনুষ্ঠানও আমাদের মতো ছাদে অ্যারেঞ্জ করা হয়েছে। অনেকগুলো ছেলেও ছিল, স্বভাবতই বিয়ে বাড়ি, ছেলেরা মেয়েরা মজা করে, এটাই স্বাভাবিক। শুরুটা হলো তাদের পক্ষ থেকে। মিলিরে গোলাপ জল চোখে মেরে একজন বলল, বেআইন, গোলাপ জলে চোখে ময়লা কাটে। সমস্যা হলো ছেলেটার কপাল খুব খারাপ, কারণ মিলি হলো এমন মানুষ যে ইট খেলে পাটকেল ছুড়বেই। সেও কোথা থেকে এক মিষ্টি এনে দিল ছেলের মুখে লেপটে, এক কথায় এলাহি কারবার। নতুন ভাবির বাবা যখন আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন তখন খেয়াল করলাম একটা ছেলে যেন সব কিছু বাদ দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, পরে দেখি অন্য কেস। আমি যেখানেই যাচ্ছি না কেন আমার পিছে পিছে সেও হাজির হচ্ছে। ভাবির ছোট বোনের সাথে আগেই পরিচয় ছিল, বিয়ে ঠিক হবার পর থেকে ফেসবুকে পরিচয় আরো গভীর হয়। ঝুমু, এই ছেলেটা কে রে ভাই? আমি প্রশ্ন করলাম ভাবির ছোট বোনকে। কোনটা? ঝুমু চোখ কুচকে প্রশ্ন করলো আমাকে। আরে ওই যে ক্রিম কালারের পাঞ্জাবি, সাদা পাজামা। নিপা, বোকার মতো কথা বলো না তো, সবাই ক্রিম কালারের পাঞ্জাবি পরে আছে। ঝুমু ঘুরেই বলে উঠল। আঙ্গুল তুলে দেখাতে যাব ঠিক এমন সময় ছেলেটা আমাদের সামনে থেকে ক্রস করলো। চোখ দিয়ে ইশারা দিয়ে দেখালাম এই ছেলেটা। আরে উনি তো সাত ভাইয়া, আমার চাচাতো ভাই, ইতালি থেকে আপুর বিয়েতে বেড়াতে এসেছে। কেন বেআইন, মনে ধরেছে নাকি? এই বলেই ঝুমু আমাকে একটা ধাক্কা দিল। আমিও মজা করে বললাম, ছেলে কিন্তু খারাপ না। দুজনেই খিলখিল করে হেসে উঠলাম। এমন সময় পেছনের কোনো এক শব্দে ঘুরে তাকিয়ে দেখি রাসেল ভাই সামনে, চোখ মোটকে আমার দিকেই তাকিয়ে আছে। খুব আজব লাগলো আমার। প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য কারো দিকে তাকিয়ে আছে এইভাবে, পরে ভালো করে দেখে বুঝলাম যে সে আমাকেই দেখছে। মনে মনে দোয়া ইউনুস পড়া শুরু করলাম আর ভাবতেছিলাম, আল্লাহ আবার জানি কি করছি আমি। নিপা, তোকে ছোট খালামা ডাকছে। সোজা আমার সামনে এসে বলল রাসেল ভাই, খালামণি কোথায়? আমার প্রশ্নের উত্তরে বলল, নিচে সিঁড়িতে। মনে মনে এতটাই খারাপ হচ্ছিল মেজাজ যে বলার মতো না। সব ঝামেলা যেন আমার কপালে এসেই চোটে। এদিকে আরেক কাহিনী টের পাচ্ছি, কোমরের বাম পাশের শাড়ি যেন আমাকে আলবিদা জানাচ্ছে। মনে হয় সেফটি পিন খুলে গেছে। এই অবস্থায় সিঁড়ি পেয়ে নিচে নামবো কি করে? কি যে যন্ত্রণায় আছি আমি সেটা আল্লাহই মালুম। কোনো রকমের শাড়ি উঁচিয়ে আস্তে আস্তে সিঁড়ি ধরলাম নিচে নামার জন্য। বাড়ির ছাদে যতটা কলরব, নিচে ততটাই শান্ত পরিবেশ। সবাই ছাদে মজা করছে, আর খালামণি কোন খুশিতে নিচে নেমেছিল কে জানে।
এসব 19 করে ভাবতে ভাবতে যখন 4 তলার কাছাকাছি নামলাম, হঠাৎই যেন কে কোণা দিয়ে হ্যাচকা টান দিল আমার হাতে। দুহাতে ছিলাম শাড়ি ধরা, টানের চোটে শাড়ির বাপাসের অংশ পুরো খুলে নিচে পড়ে গেল, আর আমি যে পড়লাম কারো বুকের উপরে। হঠাৎ ঝাঁকিতে চোখ বন্ধ করে ফেলেছিলাম, কিন্তু বুকের উপরে পড়তেই নাকে সেই চেনা পারফিউমের ঘ্রাণ। চোখ খুলে তাকিয়ে দেখি রাসেল ভাই। তাড়াতাড়ি সরতে যেতেই আবার আমাকে টেনে ধরল সে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে তার। বড় শখ হয়েছে তো ছেলে পছন্দ করা, তাই না? না মানে আমি তো এমনিতেই ঝুমুর সাথে মজা করছিলাম। চুপ, একদম চুপ। তোর মজা বের করছি জয়কে বলে, সবার আগে তোরে বিয়ে দেব। এতটুকু বলেই ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আমার, আর সেই ঝাপসা চোখের শাড়ি ঠিক করছি। খোপা করা ছিল আর ফুল ক্লিপ দিয়ে আটকিয়েছিলাম। রাসেল ভাই যেতে যেতে ফিরে এসে খোপার মুঠি ধরে বলল, ছেলে নাচাতে খুব ভালো লাগে তোর, তাই না? কোনো রকমে বললাম, খোপা ছাড়েন, আমার খুব লাগছে। হিস হিসিয়ে বলে উঠল সে, লাগার জন্যই ধরেছি। এটুকু বলে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়েই আমাকে চলে গেল। কোনো রকমে শাড়ি ঠিক করে চুলটাকে হাত দিয়ে সামলিয়ে যখন উপরে আসলাম, অনুষ্ঠান মোটামুটি শেষ। জিমি মিলি কোথা থেকে যেন এসে আমার সামনে উদয় হলো। নিপাপু, তোর হয়েছে কি? মিলির প্রশ্নে যেন আমি চুপসে গেলাম। কই কিছুই হয়নি তো বলে পাশ কাটানো উত্তরে কাজ চালিয়ে দিতে চাইলাম। কিছু যদি নাই হয় তাহলে তুই চেহারা হনুমানের মতো করে রাখছস কেন? জিমির পাল্টা প্রশ্ন। এমনিতেই মেজাজের 12টা বাজিয়ে দিয়েছিল রাসেল ভাই, আর এখন এই 2টা 24টা বাজানোর প্ল্যানে ছিল। সহ্য করতে না পেরে এক রাম ধমক দিতেই 2টা সুরসুর করে সামনে থেকে চলে গেল। এক কোণা খালি দেখে ওখানে চেয়ার নিয়ে বসতেই কোথা থেকে ঝুমুর চলে এলো, সাথে ওই ছেলেটা। ঝুমুর কিছুই না জানার ভাব করে পরিচয় করিয়ে দিল আমার আর সাদের। তখন আমি ভয়ে ভয়ে আশেপাশে দেখছি যে রাসেল ভাই আছে নাকি কোথাও। আমার এই অবস্থা দেখে সাদ তো প্রশ্নই করে ফেলল, কি ব্যাপার, আপনি কি কাউকে খুঁজছেন নাকি? মেকি এক হাসি দিয়ে বললাম, না না, দেখছিলাম সবাই কি করে। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো। তখন মনে মনে নিজেকে নিজেই প্রশ্ন করছিলাম, আমি তাকে এত ভয় পাই কেন। আজব কাহিনী তো। সেদিন যখন ভাবিদের বাসা থেকে ফিরছিলাম, সারা গাড়িতে চোখ বুলিয়ে দেখেছি, কোথাও ছিল না রাসেল ভাই। মনে মনে ভেবেছিলাম গেল কই মানুষটা। রাতে এসে দেখি বাসায় মনে হয় সুই ঠোকানোর জায়গা নেই। এত মানুষ আসলো কোথা থেকে? খালাকে জিজ্ঞেস করতেই বলল, পটুয়াখালী থেকে যারা যারা আসার কথা ছিল সবাই এসেছে। মনে চাচ্ছিল খুব জোরে এক চিল্লানি মারি। আমার আবার সমস্যা আছে, বেশি গাদাগাদিতে একদম ঘুম আসে না। কালকে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, আজকে এমন হলে মরে যাব। শাড়ি খুলে ফ্রেশ হয়ে যখন বের হলাম, খেয়াল করলাম আমাদের বেডরুমের ফ্লোর পর্যন্ত বুক হয়ে গেছে। বারান্দায় চলে গেলাম সোজা। ভাবতে লাগলাম 4টে বেডরুমের মধ্যে ফ্রি আছে কোনটা। তখনই হঠাৎ করে মনে পড়ল একমাত্র ভাইয়ার রুমেই ফাঁকা, কারণ ভাইয়া কখনোই কাউকে বেডরুমে অ্যালাউ করে না। ভাইয়ারে পটাতে পারলে আজকে ওর রুমে শান্তিতে ঘুমানো যাবে। আস্তে করে একটা বালিশ বগল দাবা করে যাতে কেউ টের না পায় এমন করে কেটে পড়লাম ওখান থেকে। পা টিপে টিপে যখন ভাইয়ার রুমের সামনে পৌঁছলাম, দেখি মোটামুটি কেউ খেয়াল করছে না আমাকে। একবার ভাবলাম নক করি, পরে আবার ভাবলাম ভাইয়া যদি ভেতর থেকে উঁচু গলায় ডাক ছাড়ে তখন কি হবে। আল্লাহর নাম নিয়ে দরজায় লক মোচড় দিয়েই আস্তে করে দরজা খুলে গেল। আশ্চর্য লাগলো, ভাইয়া লক না করেই ঘুমিয়ে পড়েছে। পরে মনে পড়ল পেটের যে অবস্থা, এই জন্যই মনে হয় লক করে নাই। দেখা গেল ওয়াশরুম পর্যন্ত যাওয়ার আগেই যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে। রুমে ঢুকেই দেখি একদম শান্ত পরিবেশ, পিন পড়লেও যেন টের পাওয়া যাবে। এসির দিকে তাকিয়ে দেখি 23-এ টেম্পারেচার সেট করা, আবার ফ্যান ফুলে ছাড়া। এই জন্যই মাঝে মাঝে এত জেদ লাগে ভাইয়ার উপরে। আবছা অন্ধকারে দেখি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। একবার ভাবলাম লাইট জ্বালাই, সাথে সাথে প্ল্যান ক্যান্সেল করলাম।
যদি ভাইয়ার ঘুম ভেঙে যায় একটা ওষ্ঠা দিয়ে রুম থেকে বের করে দেওয়া ওর কাছে 1-2 এর ব্যাপার। কোনো রকমে হাতড়ে হাতড়ে একটা কম্বল পেলাম, সেটা নিয়ে যখন বেডে আসলাম দেখি ভাইয়া এক সাইড করে ঘুমিয়েছে। আমি তো মহা খুশি। ভাইয়া ঠিক মাঝ বরাবর ঘুমায়, তাও হাত পা ছড়িয়ে আজকে সুন্দর করে এক কোণায় চেয়ে ঘুমিয়েছে। এই না হলে আমার ভাই। অন্ধকারেই একা একা ফিক করে হেসে দিলাম। দরজা লক করে কম্বল মুড়ি দিয়ে যখন আমি ঘুমাতে গেলাম তখন মনে হয় একটার উপরে বেঁচে গেছে। হঠাৎ করে কেন জানি না ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলে আমার বেশ খানিকটা সময় যায় নিজেকে পুছে উঠতে। টের পেলাম আমার মুখটা বেশ উঁচু একটা জায়গায়। মনে করতে থাকলাম আমি কি ফ্লোরে বসে খাটের উপরে মুখ দিয়ে শুয়ে পড়েছিলাম নাকি। এর 2 সেকেন্ডের পর টের পেলাম আমার হাতের নিচে চুল। আজব কাহিনী, মাথার চুল কি ঘুমের ঘোরে ছিঁড়ে ফেলেছি নাকি। আবার টের পেলাম চারপাশে শীত প্রচুর, কিন্তু আমার মাথার উপরে যেন গরম বাতাসের ফ্যান কে জানি ছেড়ে দিয়েছে। ঠিক করে শোয়ার চেষ্টা করতেই টের পেলাম মাথার বালিশটা যেন একবার উপরে উঠছে একবার নিচে নামছে। শেষমেশ কম্বল উঁচু করে তাকাতেই আমার মাথার ভিতরটা যেন পুরো শূন্য হয়ে গেল। ইয়া খোদা, এ কি দেখছি আমি? রাসেল ভাইয়ের বুকের উপরে আমি মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আচ্ছা, আমি মনে হয় স্বপ্নে দেখছি এসব। ভাবলাম একটা চিমটি কাটি হাতে, খুব জোরে হাতে একটা চিমটি কাটলাম। আশ্চর্য লাগলো যে আমি ব্যথা পেলাম না কেন। তাইলে আমার ধারণাই ঠিক, আমি স্বপ্নেই দেখছি। এই বলে যেই চিমটি কেটে হাত সরালাম, ধুম করে রাসেল উঠে বসে আউট করে উঠল। তাকে বসতে দেখে আমি চিৎকার করার জন্য যেই হাঁ করেছি অমনি সে আমার মুখ হাত দিয়ে চেপে ধরে, কানের কাছে এসে বলে, এই রাতে একটা শব্দ যেন না হয়। বাইরে লোক, আমার তো কিছু হবে না, যা হবার তোর হবে। এই বলেই মুখের থেকে হাত সরিয়ে দিল। ওনাকে দেখে আমার মাথায় যেন কাজ করা ছেড়ে দিল। অনেকক্ষণ পরে জিজ্ঞেস করলাম, ভাইয়া কই? আর আপনিই বা এইখানে কেন? তোর সাথে ঘুমাবো, তাই এসে এখানে ঘুমিয়েছি। এই বলেই উনি ওয়াশরুমে গেল। আমি আস্তে আস্তে রুমের দরজা খুলেই দেখি ড্রয়িং রুমে বসে ছোট মামা টিভি দেখছে। আমি বের হলেই ছোট মামা দেখবে আর এলাহি কাণ্ড হয়ে যাবে। আস্তে করে দরজা লক করে এসে সোফায় বসলাম। মনের মধ্যে প্রশ্ন ঘুরতে লাগলো, আশ্চর্য ব্যাপার, ভাইয়াটা গেল কই এত রাতে? বেডে যেয়ে মাথার বালিশের কাছে হাত দিতেই রাসেল ভাইয়ের ফোন পেলাম। স্ক্রিনে দেখি পুরো রাত 3:30। সকালের আগে বের হওয়া মনে তো হয় না পসিবল। তার চেয়ে বড় কথা, এতক্ষণ এই লোকের সাথে অন্ধকার ঘরে আমি থাকবো কি করে? নিজেকে মনে হচ্ছিল নিজেই লাঠি পেটা করি। উফ, কোন কুক্ষণে যে ভাইয়ার রুমে শোয়ার চিন্তা এসেছিল মাথায়। ওয়াশরুমের দরজা খুলে বের হতেই রাসেল ভাইয়ের দিকে তাকিয়ে আমার হার্টবিট বন্ধ হয়ে আসতে লাগলো। ওয়াশরুমের আলোয় দেখলাম পুরো খালি গায়ে নিচে একটা হাঁটু পর্যন্ত লম্বা শর্ট প্যান্ট পরা, চুলগুলো এলোমেলো, ঘুম ভেঙে ওঠা চোখ মুখের আবেশ বুকের ভেতরে কেমনই জানি করে ওঠে। ইস, এই বুকে মাথা দিয়ে কতক্ষণ ঘুমিয়েছিলাম কে জানে। এই ভাবতেই নিজের অজান্তে কখন সে হেসে ফেলেছি কে জানে। ওয়াশরুমের লাইট অফ করে আবছা অন্ধকারে সোজা সে আমার সামনে এসে দাঁড়ালো। বুকের উপরে ঘুমিয়েছিলি কেন? রাসেল ভাইয়ের ফিসফিসে গলায় প্রশ্ন শুনে মনে হচ্ছিল বুকের ভেতরের হাড়টা এমন জোরে লাফাচ্ছে যে গলা পর্যন্ত উঠে আসছে। আমি তো ভাইয়ার পাশে শুয়েছিলাম। ভাইয়া কখন সে আপনাকে এখানে রেখে গেল এতটুকু বলেই বুঝলাম উনি রাগে ফুলে ফেপে বেলুন হয়ে গেছে। কিন্তু কেন? বাড়িতে এত জায়গা থাকতে জয় রুমে আসলে কেন ঘুমাইতে? রাসেল ভাইয়ের প্রশ্ন শুনে কতক্ষণ দম ধরে রেখে বললাম, সারা বাড়িতে জায়গা ছিল না, তাই একটু ঘুমাতে এসেছিলাম। রান্নাঘরের ফ্লোরে কি জায়গা ছিল না? ওখানে ঘুমিয়ে পড়তি, এই রুমে কেন এসেছিস? এটুকু বলেই চুপ করে গেল রাসেল ভাই। কান পেতে যেন শুনছিল কেউ আছে কিনা বাইরে। চাপা একটা নিঃশ্বাস ফেলে আবার শুরু করলো, এত বড় ধিঙ্গি মেয়ে নাচতে নাচতে এসেছে ভাইয়ের রুমে ঘুমোতে, বাহ কি মজা। এসব কথা শুনতে শুনতে মনে হচ্ছিল ফ্লোরটা ফাঁকা হয়ে যাক আর আমি ফ্লোরে খুঁড়ে ভেতরে ঢুকে যাই। কান থেকে যেন গরম ধোয়ার মতো কিছু একটা বের হচ্ছিল, টের পাচ্ছিলাম। শান্ত কণ্ঠে বললাম, ভাইয়ার সাথে ঘুমাতে হলে এত কিছু চিন্তা করার তো কোনো প্রয়োজনই নেই, তাই না? এটুকু বলেই অন্ধকারে আবছা আলোতে তার মুখের দিকে তাকালাম। কেন জানি না এই মানুষটার শরীর থেকে মাতাল করা একটা ঘ্রাণ আসে। আচ্ছা, সে কি ঘুমানোর আগেও পারফিউম স্প্রে করে ঘুমায় নাকি? বুকের দিকে তাকিয়েই লজ্জায় কুঁকড়ে গেলাম। ইস,
এই বুকে কতক্ষণ মাথা দিয়ে ঘুমিয়েছি কে জানে। আমি উঠে দাঁড়ালাম। ঘুমানোর জন্য কালকে বিয়ে, আজকে ঘুমাতে না পারলে আর বিয়ে চোখে দেখা লাগবে না আমার। অন্ধকারের দিক ঠিক করতে না পেরে টেবিলের কোণায় বেঁধে দুরুম করে ফ্লোরে পড়লাম। পড়ার পরে মনে হলো চোখে যেন হলুদ হলুদ সরিষা ফুল দেখতেছি। ধাতস্থ হয়ে বসতেই টের পেলাম একটা উষ্ণ হাত আমার কপালে এসে ছুঁয়ে দিল। এ যেন অন্য এক অনুভব। মুখটাকে কানের কাছে এসে রাসেল ভাই বলল, চকি কপালে দিয়ে হাঁটিস নাকি? এটুকু বলেই আর কোলে তুলে নিল আমাকে। সব সময় রাগী লোকে চলা মানুষটার এত কেয়ারিং রূপ দেখে মনে হচ্ছে হয় আমি ভুল দেখছি, না হয় এই অন্য কোনো লোক। আমাকে আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে বলল, দীপা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আপনি ঘুমাবেন না? আমার এই প্রশ্ন শুনে হঠাৎই জানি ওনার কি হলো। বলল, তোর সাথে ঘুমালে আবার তুই ঠেলে ঠুলে বুকের উপরে উঠবি। মানুষটা এমন কেন? এটুকু ভেবেই কম্বল টেনে নিলাম শরীরের উপরে। মাথাটা আস্তে করে উঁচু করে দেখলাম সে করেটা কি। বালিশ আর কম্বল নিয়ে সোজা সোফায় চলে গেছে। মনে মনে ভয়াবহ এক ইচ্ছে উকি দিচ্ছিল। তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিলাম। আবার যে অবস্থা কখন জানি কি হয়ে যায়। পরের দিন ঘুম ভাঙলো বেশ বেলা করে। চোখ খুলে দেখি ভাইয়া পাশে ভুসভুস করে ঘুমোচ্ছে। চোখ কচলে উঠে দেখলাম সত্যি কিনা। দেখলাম যে সত্যিই তো এটা ভাইয়া। সোফার দিকে তাকিয়ে দেখি এলোমেলো হয়ে রাসেল ঘুমোচ্ছে। তাড়াতাড়ি উঠে আস্তে করে রুম থেকে বের হয়ে দরজা টেনে দিলাম। মাথা চুলকাচ্ছি আর ভাবতেছি কাহিনী কি হলো। ভাইয়া ছিল কই সারা রাত? সেটা তো বের করবই। আপাতত সামনে যে প্রশ্ন পর্বের শিডিউল আসছে তা সামলাবো কি করে। আমাকে দেখেই বড় আপু বলে উঠল, কি রে নিপা, কই ছিলে এতক্ষণ? সকাল থেকে তোকে খুঁজছি আমি। বড় আপুর কথা শেষ হতেই আমি উত্তর দিতে যাব এমন সময় কোথা থেকে যেন ছোট মামি এসে হাজির। হাত ধরে টান দিয়ে বলল, নিপা তাড়াতাড়ি আসো, ব্লাউজের ফিটিং দেখবা। হঠাৎই ছোট ভাবির উদয়। নিপা তাড়াতাড়ি এসো, শাড়ি সিলেক্ট করে দিবা। মোটামুটি রশি টানাটানির মাঝে পড়ে গেলাম আমি। কোনো রকমে পড়লাম। আমি এখনো হাত মুখ ধুইনি। আগে আমাকে একটু ফ্রেশ হইতে দিও তোমরা। হাত ছুটিয়েই সোজা ওয়াশরুমে ঢুকলাম। মনে হচ্ছিল ওয়াশরুমের ছোট জানালা ভেঙে সোজা বাইরে লাফ দিয়ে বসি। আল্লাহর দুনিয়ায় কি খালি আমার সাথেই এমন হয়? দাঁতে ব্রাশ ঘষতেছি আর ভাবতেছি কপাল কাহাকে বলে, কত প্রকার ও কি কি। কেউ আমার কাছ থেকে এসে জানুক। ফ্রেশ হয়ে যখন বের হলাম দেখি ভাবি আর মামি তখনও ওয়াশরুমের দরজার বাইরে দাঁড়ানো। মনে চাচ্ছিল গড়াগড়ি দিয়ে কান্না করি। যে যাই হোক বললাম, আমি নাস্তা খেয়ে সবার রুমে আসতেছি, আপাতত আমারই একটু ছেড়ে দেন। নাস্তার টেবিলে দেখি মিষ্টির ছড়াছড়ি আর ব্রেড পিনে মাত্র 3 পিস পাউরুটি। জিজ্ঞেস করলাম, এই নাস্তা? খালা বলল খিচুড়ি চুলায় অপেক্ষা করতে। কিন্তু আমি জানি এই যদি না খায় আর কপালে কিছুই জুটবে না। বিয়ে বাড়ি বলে কথা। এক কামড় পাউরুটি মুখে দিয়ে মিষ্টি মুখে দিতে যাব এমন সময় মিলিয়ে এসে ছো দিয়ে মিষ্টিটা মুখে নিয়ে চলে গেল। করুণ নয়নে তাকিয়ে ভাবতেছিলাম বড় বোন হওয়ার মজা কতটুকু। কোনো রকমে পাউরুটি আর মিষ্টি নাকে মুখে গুজে যখন উঠলাম দেখি ভাইয়া আড়ামোড়া ভাঙতে ভাঙতে রুম থেকে বের হচ্ছে। মনে মনে ভাবলাম, এইবার চান্দ তুমি কই যাবে? আস্তে করে উঠে সোজা ভাইয়ার সামনে। আমাকে দেখেই ভাইয়া যেন একটু থতমত খেয়ে গেলেন। টেনে ভাইয়াকে এনে রুমের দরজা দিলাম। ভাইয়া, কালকে সারা রাত কই ছিলে তুমি? আবার রানী, তুই যে রাতে আমার পাশে ঘুমাইছিলি সেটা কি ভুলে গেছিস? তোর তো কপাল ভালো যে আমি তোর ঘুমাইতে দিছি। ভাইয়া শোনো, তোমার ফালতু জোকস তোমার কাছে রাখো। কই গেছিলা যদি সত্যি না বলো সোজা খালারে ডেকে নিয়ে আসবো। এইটুকু বলেই যখন ঘুরলাম তখনই দেখি রাসেল ভাই পড়ে পড়ে বেঘুরে ঘুমোচ্ছে। ইস, মানুষ ঘুমালে বুঝি এত কিউট দেখায়। ভাইয়া হাত জোর করে সামনে দাঁড়ালো। নিপা শোন না বাবু, আমি গেছিলাম এক জায়গায়, তাই বলে কি আম্মারে ডাকবি নাকি? তুই তো আমার সোনা বাবু। মাঝে মাঝে ভাইয়ারে দেখলে মনে হয় তেলমারার উপরেও পিএইচডি ডিগ্রি নিচ্ছে। জিজ্ঞেস করলাম কে ছিল কই। একটুখানি মুচড়া মুচড়ির পরে যেই চেপে ধরেছি সোজা গড়গড় করে বলে দিল, আমি অসুস্থ, তোর ভাবি দেখতে চেয়েছিল, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম।
ভাইয়ার দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওরে মার্ডার করে আমি সোজা জেলে চলে যাই। এই সামান্য বিষয়টা বলতে ওর এমন করা লাগে? কিছু না বলেই সোজা চলে আসি। ভাইয়ার রুম থেকে বের হয়ে বাসার দিকে তাকাতেই মনে হলো আমি যেন সার্কাস দেখছি। আসলেই আমাদের ফুল ফ্যামিলিটা একটা সার্কাস পার্টি, আর সবাই এই পার্টির সদস্য। মিলি চিমিকে দেখলাম দুইটা একমুঠ চুড়ি নিয়ে টানাটানি করতেছে। মাঝখান থেকে ছোট খালা মনি খপ করে এসে চুরির মুঠ নিজের জন্য নিয়ে গেল। দুইটা কতক্ষণ চুপ থেকে একটা অন্যটাকে দোষ দেওয়া শুরু করলো। বড় আপু হাতে এখন না দুপুরের পরে মেহেন্দি দেবে, তাই নিয়ে গভীর চিন্তায় ব্যস্ত। মানহা আপু 10 মিনিট পর পর ড্রেস চেঞ্জ করছে আর এক একজনকে ধরে ধরে জিজ্ঞেস করছে হয়েছে কেমন। বাই চান্স কেউ যদি খারাপ বলেছে সেই ড্রেস ক্যান্সেল করে অন্য ড্রেস পরতেছে। ছোট খালামণি খালুকে স্ট্যান্ড বাই দাঁড় করিয়ে রেখেছে তার ব্লাউজের ফিটিংয়ের জন্য। বড় ভাইয়া একটু পরপর কোনো এক কারণে মাথা একবার এদিকে আর একবার ওদিকে নাড়াচ্ছে। যে ভাব করতেছে মনে হচ্ছে নিউটনের নানা শ্বশুর। সবচেয়ে বেশি প্রেসারে আছে মনে হচ্ছে খালা, মাথায় আইস ব্যাগ বেঁধে নিয়েছেন আর একটু পরপর খালুকে বলছেন, বুঝছো জয়ের আব্বা, যদি জানতাম পোলা বিয়া করানো এত ঝামেলা তাইলে আর পোলা পয়দাই করতাম না। খালু কিছু না বলেই ফ্যাল করে খালার দিকে তাকাচ্ছেন। কেন জানি না আমারও মনে হচ্ছে খালার মানসিক কোনো সমস্যা হয়েছে। কেমনই জানি করতেছেন। সারা সকাল পার হলো এই অবস্থা করতে করতে। দুপুরের খাবারের সময় মোটামুটি বিশাল এক হট্টগোল বেঁধে গেল খাওয়া নিয়ে। অনেক খুঁজেও কারণ যখন বের করতে পারলাম না তখন না পেরে ছোট মামির কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মামি বিরাস বদনে উত্তর দিল, মাথা নিয়ে তোর দুই মামা মায়ের বাঁধাইছে। তারা তর্কাতর্কি করার সময় ছোট খালু এসে তরকারির বাটি থেকে বড় মাথা নিয়ে চম্পট দিয়েছে। মামির কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যাদের বাচ্চাদের আজ বাদে কাল বিয়ে দেবে তারাই ছোট বাচ্চাদের মতো মায়ের করে। কেন জানি না তখন মনে হলো আমরা এমন কেন, এর কারণ আজকে বের করব। দুপুরের পরে সবাই মেয়েরা মোটামুটি রেডি হচ্ছে পার্লারে যাওয়ার জন্য। আমি আর খালাই থাকতেছি বাসায়। আমারে কেন জানি না মনে হয় পার্লারে সাজলে আমারে আলিফ লাইলার দৈত্যের মতো মনে হয়। সব মেয়েরা যখন দুপুরের পরপরে চলে যায় তখনই আমি আর খালা মোটামুটি কোমরে ওড়না বেঁধে ঘর গোছাতে লেগে গেলাম। আমি আমাদের রুম গুছিয়ে যখন ভাইয়ার রুমে ঢুকলাম তখন দেখলাম রাসেল ভাই ঘুম। কখন যে খাটে এসে ঘুমিয়েছে কেই বা জানে। ভয়ঙ্কর একটা ইচ্ছা পেয়ে বসলো আমাকে। কেন জানি না মনে হচ্ছিল এই কাজটা করলে কেমন হয়। আমি আস্তে করে দরজা চাপিয়ে দিয়ে আস্তে আস্তে হাঁটু ভর দিয়ে খাটের উপর উঠলাম। কম্বলটা ধীরে ধীরে তার শরীর থেকে সরিয়ে দিলাম। বাবা গো! এই বলেই রাসেল ভাই লাফিয়ে উঠল। সারা নাক মুখ ভর্তি পানির ছিটা, চোখ দিয়ে আগুন বের করে বলল, নিপা তুই আমাকে পানি বেড়েছিস? আমি মাথা নিচু করে জবাব দিলাম, আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় বেহুশ হয়ে গেছেন, তাই নাকে মুখে পানি ছিটা মেরেছিলাম। পুরো 1 গ্লাস পানি মেরেছিস আমার মুখে আর বলছিস পানি ছিটে মেরেছিস? এক্ষুনি দূর হ আমার সামনে থেকে, না হলে চড়িয়ে মুখের দুধদাঁত সহ ফেলে দেবো। ইস, কি একটা মজাই না হলো। পিছনে ফিরে 32 দাঁত কেলাতে বের হয়ে আসলাম। টের পাচ্ছিলাম অবাক নয়নে আমাকে দেখছে পেছন থেকে উনি। মনে মনে হয়তো ভাবছিল এই মেয়ে লোকেরা তো সাহস হয় কি করে আমাকে পানি মারার। কালকে রাতের চুল ধরার প্রতিশোধ তো একটু হলেও নিয়েছি। ইয়াহু বলেই যেই না লাফ দিয়েছি, ছোট মামা আমার দিকে হাঁ করে তাকিয়ে দেখছে। তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে সোজা রুমে চলে আসি। রুমে এসে ড্রেস চেঞ্জ করে হালকা একটু সেজে নিলাম। যত যাই হোক না কেন ভাইয়ের বিয়ে বলে কথা, আমার খুব ভালো লাগে দু চোখে কাজল দিতে। কাজলটা অবশ্য কিছুক্ষণ পরে লেপটে যায়, তাও ভালো লাগে। বটল গ্রিন কালারের গাউনের সাথে ম্যাচ করা চুড়ি, মাথায় একটা টাইরা দিলাম। আমি এমনিতেই ফ্যামিলির সবার কাছে উঠ হিসেবে পরিচিত, কারণ হাইটটা একটু বেশি সবার থেকে, তাই কখনোই হিল জুতা পরা হয় না। ভাইয়ার বিয়ে উপলক্ষে পেন্সিল হিল একটা জুতা কিনেছিলাম। রেডি হয়ে যখন বের হলাম খালু তখন বের হচ্ছে। কানের দুলটা ঠিক করতে করতে দেখলাম অফ হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স পরে রাসেল ভাই ভাইয়ার বেডরুমের সামনে দাঁড়িয়ে ফোনে জানি কি খুব মনোযোগ সহকারে দেখছে। বাম হাতের কবজিতে মোটা চেইনের রিস্ট ওয়াচ, পায়ের শু, বাম হাতের উপরে কোটটা ফেলে রাখা। উফ,
আর এত হ্যান্ডসাম হওয়ার দরকারটা কি ছিল? খালাকে দেখেই সে বলে উঠল, আন্টি আমরা এই কয়জনই আছি বাসায়, এখন যাওয়ার ব্যবস্থা কি বিয়ে বাড়ি পর্যন্ত? সে ঘুরে আমার দিকে তাকিয়ে কতক্ষণ চুপ করে থেকে আবার খালার দিকে তাকালো। আচ্ছা রাসেল আর শরীফ, তোমরা দুজন নিচে যেয়ে সিএনজি ম্যানেজ করো। বাকি যারা যারা ছিলাম সবাই মোটামুটি নিচে এসে দাঁড়ালাম। ও মা, মাত্র 3টা গাড়ি পাওয়া গেল। সবাই গাদাগাদি করে উঠতেই ভাবছিলাম যাব কি করে এই অবস্থায়। হঠাৎই রাসেল ভাই বলে উঠল, আপনারা জান আমি নিপাকে নিয়ে আসছি। চোখ কুচকে তার দিকে চেয়ে বোঝার চেষ্টা করলাম ভালো মনে করে বলতেছে নাকি কম্বল সরিয়ে পানি মেরেছিলাম সেই জন্য শাস্তির কোনো প্ল্যান করে নিতে চাইছে। মিনমিনিয়ে খালাকে বললাম, আমি আপনাদের সাথে চাই। খালা বলল, দেখ নিপা, পিছনে কি 4 জন করে বসেছি, তোর ড্রেস নষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো তুই রাসেলের সাথে আয়। কোনো উপায় না পেয়ে আস্তে করে তার বাইকের পিছনে চড়লাম। মনে মনে দোয়া ইউনুস পড়ে নিলাম। কেন যে পানি মারতে গেলাম, কোন শয়তান যে ভর করেছিল তখন, উফ ভাবতেই পারছি না। সবগুলো গাড়ি ছেড়ে দিলেও রাসেল ভাই বাইক স্টার্ট দিল না। আমি বললাম, কি হলো, চলেন, দেরি হয়ে যাবে তো। পেছনে ফিরে আমার দিকে একবার চাইলো। চাহনির স্টাইল দেখেই বুঝলাম কাহিনী বেশি ভালো না। গম্ভীর কণ্ঠে বলল, ধরে বসবি ঠিক করে নাকি কাঁদায় ফেলবো? এটুকু বলতেই আমি তাড়াতাড়ি কাঁধের উপরে হাত দিয়ে বসলাম। বলা তো চায় না যে তার ছেঁড়া পাবলিক সত্যিই যদি কাদায় ফেলে দেয় তখন কি হবে। আমার কেন জানি না খুব ইচ্ছে রাসেল ভাই কোনো পারফিউম দেয় সেটা একবার দেখব। ওনার কাছে আসলেই এই পারফিউমের ঘ্রাণে আমি যেন মাতাল হয়ে যাই। প্রায় চলে এসেছি বিয়ে বাড়ির কাছে, তখন একটা ব্রেক করে রাসেল ভাই গাড়ি থামালো। হঠাৎ বাইক থামাতে দেখে বলে উঠলাম, কি হলো, গাড়ি থামালেন যে? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, সবাই অপেক্ষা করতেছে। উনি মহারানী ভিক্টোরিয়া হয়ে গেছে, সবাই ওনার জন্য বরণডালা নিয়ে বসে আছে। এটা কেমন কথা? আমি কখন বলেছি যে বরণডালা নিয়ে বসে আছে? শোন, বেশি পেট পেট করবি না। কি আমার মানুষ একটা, উনি না গেলে বিয়েই হবে না। এসব শুনে খুব জেদ লাগছিল মনে চাচ্ছিল দুপুরের মতো আবার 1 গ্লাস পানি মারি। না না, 1 গ্লাসে হবে না, পুরো 1 বালতি পানি ওনার মাথায় দিই, যাতে এই ওভেনের মতো গরম মাথাটা ঠান্ডা হয়ে যায়। আস্তে করে হাত ভর দিয়ে বাইক থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম। যে এটুকু পথ হেঁটেই যাব এত কটু কথা শোনে কে? ওড়নার টান পড়তে বুঝলাম হয়েছে কি। ঘুরে দেখি রাসেল ভাই ওড়নার মাথা ধরে রেখেছে। বাইক থেকে নামলি কেন? বিয়ে বাড়িতে যাওয়ার তর্স হয়েছে না, তাই না? সাধনা পাত কে জানি আছে, তার জন্য মন আঁকাবাঁকা করছে। এটুকু বলেই আগুন সর্বস্ব দৃষ্টিতে আমার দিকে তাকালো সে। 2 হাত দিয়ে টেনে আমাকে একদম তার সামনে নিয়ে আসলো। তার ঠোঁট আর আমার ঠোঁটের ফারাক যেন মাত্র 2 ইঞ্চি। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলতেই বলল, যদি দেখি আজকে অলগা নাচ নেচেছিস খবর আছে বলে দিলাম। আমাকে ছেড়ে দিয়েই বাইক স্টার্ট করে সোজা চলে গেল। আর আমি মাথা নিচু করে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আর কত আমাকে অপমান করলে তার শান্তি হবে সেটা আল্লাহই ভালো জানেন। বিয়ে বাড়ি ঢুকতেই কতগুলো মেয়ে মানুষ এসে ঘিরে ধরলো আমাকে। এক একজন এক এক প্রশ্ন করছে, আমার এত দেরি কেন, আমি কই ছিলাম এতক্ষণ, ব্লাবলা। কিন্তু এরা কেন এই প্রশ্ন আমাকে করতেছে? আজব তো, একটা ব্যাপার এদের কথা শুনে মনে হচ্ছে এই স্বর আমি আগেও শুনেছি, কিন্তু কথা হলো কাউকেই চিনতে পারছি না কেন আমি। হঠাৎ দেখলাম খালা আসতেছে। কেমন করেছে সেই অচেনা মেয়েদের পাশ কাটিয়ে খালার কাছে পৌঁছলাম আল্লাহই মালুম। খালাকে ধরেই বলছি, দেখেন খালা, ওই মেয়েগুলো আমারে কি জানি বলতেছে। খালা জিজ্ঞেস করলো কারা। আমি আঙ্গুল তুলে মেয়েদের দলটাকে খালাকে দেখালাম। ওদের দেখেই খালা অট্ট হাসিতে ভেঙে পড়ল। ওনার হাসি দেখে আমি তো অবাক হয়েছি, সাথে ওই মেয়েগুলো পর্যন্ত আশ্চর্য হয়ে তাকিয়ে আছে খালার দিকে। খালা কোনো রকমে হাসতে হাসতে আমাকে নিয়ে গেল। ওরে মানতাসা, মানহা, নিপা তোদের চিনতে পারে নাই। এই বলে খালার কি হাসি। আমি বিস্ফোরিত চোখের সামনের দিকে তাকিয়ে আছি। এখনো বুঝতে পারতেছি না কোনটা বড় আপু, কোনটা মানহা আপু, আর বাকিগুলোই বা কারা। নিপা, এত বড় হয়েছিস এখনো তোর আক্কেল হলো না।
বড় আপুর বিখ্যাত উক্তি শুনে চিনতে পারলাম এটা যে আমার বড় আপু। মানহা আপুর অভ্যেস সব সময় বড় আপুর প্রতিটি কথাই সায় দেয়, এবারও তাই করলো। তখন বুঝলাম যে হ্যাঁ, এটা মানহা আপু। বাকি দুইজনের ছটফটানি দেখে বুঝলাম ওই দুইটা জিমি মিলি, কিন্তু কোনটা জিমি কোনটা মিলি সেটাও চিনতে পারলাম না। হায় রে পার্লার, কি দারুণ জিনিস! এমন মেকআপ ওয়ার করে মায়ের পেটের বোন পর্যন্ত চিনতে পারে না। নিপা, সত্যিই তুই আমাদের চিনতে পারিস নাই। বড় অপর ছাড়া প্রশ্নের উত্তর যে আমি কি দেব সেটা আমি নিজেই বুঝতেছিলাম না। তখনই দুধের মতো ধবধবে সাদা এক মহিলার আবির্ভাব। সবাই তাড়াতাড়ি চলো, বউ এসেছে। এটুকু বলেই মহিলা ঘুরে চলে গেল। আমার তাকিয়ে থাকা দেখেই মানহা আপু বুঝে গেল যে আমি চিনিনি ওনাকে। দেখ নিপা, প্লিজ অন্তত এবার বলিস না যে তুই বড় ভাবিকে পর্যন্ত চিনিস নাই। মানহা আপু কথা শুনে আমার যেন মাথা ভো চক্কর দেওয়া শুরু হলো। বড় ভাবিকে আমার বড় খালাম্মা পছন্দ করে এনেছিলেন, কালো না হলেও প্রায় কালোর কাছাকাছি গায়ের রং। ভাইয়া এই নিয়ে মাঝে মাঝে আফসোস করে বলে, তানি, তুমি আর এক সেট ফর্সা হলেই তাসিন আরও ফর্সা হতো। আজকে ভাবিকে দেখলে হয়তো ভাইয়ার আর আফসোস থাকবে না। আরে আফসোস কিসের, বড় ভাইয়ের আগে ভাবিকে চিনতে পারা লাগবে তো। বউকে এনে বসিয়েছে স্টেজে। আপুরা মিলি চিমি সবাই বউয়ের কাছে যেয়ে ভিড় করছে। আমার এত ভিড়ভাট্টা কখনোই ভালো লাগে না, তাই একটা কোণা দিয়ে সোফায় বসে বসে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিলাম। এমন সময় ছোট খালু কোথা থেকে হন্তদন্ত হয়ে এসে হাজির। নিপা, তোমার খালামণি কই? রেনুর ব্যাগে আমার ফোন আর চশমা, কই যে গেল? এটুকু বলেই ছোট খালু আবার খুঁজতে লাগলো। কিছু না বলেই আমি আবার ফোনের দিকে নজর দিলাম। হঠাৎই এক মেয়ে এসে আমার সামনে হাজির। নিপা, এই চশমাটা তোর খালুকে দিস তো। এই বলেই আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি হাঁ করে তাকিয়ে আছি মেয়েটির দিকে। তুমি আমার খালামণি? কোনো রকমে ফিসফিস করে এইটুকুই বলতে পারলাম। নিপা, ফাজলামি কম করবি। খালামণি ছাড়ি দিয়ে বলল, খালামণি, খালু তোমাকে খুঁজছিল। এই বলতে বলতেই আবার ছোট খালু এসে হাজির। নিপা, একটু আমার সাথে চলো তো, তোমার খালামণিকে খুঁজবে। আমি পুরুষ মানুষ, সবখানে যেতেও পারছি না। ছোট খালুর একথা শুনে আমি আর অবাক হলাম না, কারণ এখানে এসে অবাক হওয়ার শক্তিও আমার হারিয়ে গেছে। খালামণির দিকে তাকিয়ে দেখি উনি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। আসলে স্বাভাবিক এমন হওয়ারই কথা। 25 বছর সংসার করার পরে বউরে পাশে দাঁড়িয়ে অন্যকে যদি বলা হয় তার বউকে খুঁজে দিতে, স্বাভাবিক এমনটা হবেই। কিছুক্ষণ ধাতস্থ হয়ে খালামণি তার আগের কর্মে ফিরে এলো। ছোট খালুকে ঘাড় ধরে ঘুরিয়ে তার দিকে হ্যাচকা মেরে ঘুরিয়ে দিল। ছোট খালু প্রথমে ভরকে গেলেও পরে সামলিয়ে বলল, আপনি তো মানুষ ভালো না, পরপুরুষের গায়ে হাত দেন। খালার লুক দেখে বুঝতেছিলাম মানুষ আস্ত খাওয়ার উপায় থাকলে হয়তো খালুকে খালামণি আস্তই খেয়ে ফেলতো। খালি এটুকু বলতে শুনলাম খালামণিকে, আজকে বাসায় চলো, বুঝাবো মজা। খালামণি চলে যেতেই খালু ধপ করে আমার পাশে বসে পড়ল। আমার দিকে ফিরে বলল, খোদার কসম নিপা, আমি রেনুকে সত্যিই চিনি নাই। এটুকু বলেই খালু কেমন জানি কাঁদো কাঁদো চেহারা করে ফেললেন। আসলে খালুকে যে কি বলে সান্ত্বনা দেবে তাই বুঝতে পারছি না। বললাম, খালু মন খারাপ করবেন না, খালামণি তো এমনিতেই একটু মাথা গরম, রাত পর্যন্ত আর এই ঘটনা মনে থাকবে না। মাগো, রাগ করো না, একটা কথা বলি। মেয়েরা লক্ষ টাকা কই রাখছে সেটা ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ না করুক স্বামীর যদি কিছু করে মরণের আগ পর্যন্ত ভোলে না। এটুকু বলেই বিশাল এক দীর্ঘশ্বাস ফেলল। খালু খালামণিকে প্রচণ্ড পরিমাণ ভয় পায়। খালু কেন, আমি নিজেও মাত্রাতিরিক্ত ভয় পাই খালামণিকে। উনি রেগে গেলে ওনার কথার কোনো ব্যালেন্স থাকে না, মুখে যা আসে তাই ছাড়তে থাকে। খালামণির এই বচন শোনার চেয়ে শীতের দিনে মাঝরাতে খালি গায়ে পুকুরে গলা পর্যন্ত পানিতে বসে থাকা অনেক শান্তির। মনে মনে খালুর পালা চিন্তা করে হাসিও পাচ্ছিল আর কান্নাও পাচ্ছিল। সে এক মিক্সড অনুভূতি। খালু আমার পাশে বসে বসে একটু পর পর বিশাল বিশাল শ্বাস ফেলছিল। আমার কেন জানি না মনে হচ্ছিল এই শ্বাসগুলো যদি সাগরের মাঝে ফেলতো নির্ঘাত সুনামি হয়ে যেত। কি ব্যাপার বিয়ান, কেমন আছেন?
হঠাৎই এই প্রশ্নের উপরে তাকিয়ে কেমন জানি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। সাদ এসে হাসি মুখে আমার সামনে দাঁড়ানো। তাড়াতাড়ি চারিদিক খুঁজে দেখলাম রাসেল ভাই নামক ভয়াবহ জিনিসটা আছে নাকি কোথাও। যখন দেখা শেষ হলো মিষ্টি করে একটা হাসি দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমার আর সাদের কথোপকথনের মাঝেই ঝুমু এসে হাজির। আমার দিকে চেয়ে চোখ টিপ দিয়েই সাদকে বলল, কি ব্যাপার সাদ ভাই, তুমি এখানে? তোমার তো গরমে নাকি প্রাণ যায় যায়। আচ্ছা ঝুমু, তোমার সমস্যা কি? এত কিউট একটা মেয়েকে দেখলে তো নিজের মনে হয় আমি সাইবেরিয়াতে আছি। এটুকু বলেই হাসি উঠল সাদ। বাহ, আমার ভাইটাও দেখে ফ্লার্ট করে। ঝুমুর কথা শুনে আমার কান লাল হয়ে যাচ্ছিল। সাদও তাড়াতাড়ি কাজের অজুহাত দেখিয়ে সোজা চলে গেল। বিয়ে বাড়ির সব পর্ব মিটিয়ে যখন বাসার জন্য রওনা দিলাম তখন প্রায় 11:30 বাজে। খালারা ভাবিরা আগেই চলে গেছে। এর মধ্যে একটা কাহিনী হলো, আমি সারা বিয়ে বাড়িতে রাসেল ভাইকে খুঁজেছি, কোথাও পাইনি। মানুষটা গেল কই? বিয়ে বাড়িতে কি আসেই নাই? আপুরা পিচ্ছিগুলা ভাইয়ারা সব গাড়িতে উঠে গেছে। আমি উঠতে যাব এমন সময় পিছনে কে যেন আমাকে আলতো করে হাত ধরে। ঘুরে দেখি রাসেল ভাই। চোখ বড় করে কিছু বলতে যাব এমন সময় ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বলল। কানের কাছে এসে বলল, ছাদে আসিস, আজকে তোর ক্লাস নেব। যদি রাতে তোরে ছাদে না পাই তো বুঝিস তোর একদিন কি আমার একদিন। এটুকু বলেই চলে গেল। গাড়িতে উঠে সারা রাত মুরগির মতো ছিমোতে ছিমোতে এলো। নতুন ভাবিকে তার রুমে দেওয়া হলো। ভাইয়ার বন্ধুরা খুব মজা করতেছিল। রাসেল ভাইকে দেখলাম শিহাব ভাইকে নিয়ে ভাইয়াকে খেপাচ্ছে। এই মানুষটাকে দেখলে কে বলবে যে সে এতটা রাগী? আচ্ছা, উনি আমার সাথে এমন করে কেন সব সময়? আমি করেছি কি ওনাকে? এত মানুষ থাকতে আমার সাথেই কেন এমন করে? কতক্ষণ যে ধ্যান ধরে ওনার দিকে তাকিয়ে এসব ভাবছিলাম আমি নিজেও জানি না। রাত প্রায় 1:30টার দিকে শোয়ার ব্যবস্থা হলো। জয় ভাইয়া রুমে যেয়ে দরজা দিতেই ভাবিরা সব কান পেতে দাঁড়ালো দরজায়। নিপা এদিকে আয় তো, সবাই শোয়ার ব্যবস্থা তোর আর আমার করতে হবে। এরা যে যার মতো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটুকু বলেই খালা ঘুরে রুমে ঢুকলো। আমিও কুইক মার্চ করতে করতে খালার পিছনে যেয়ে হাজির। সিদ্ধান্ত হলো মেয়েরা সব এক রুমে ঘুমোবে, ছেলেরা অন্য রুমে। যারা একটু বয়স্ক সেই মহিলারা খালার রুমে আর পুরুষরা ড্রয়িং রুমে। সেই সেটআপে বিছানা করে ঘড়ি দেখলাম পুরো 2টা। 5 বোন বড় বড় শ্বাস নিলাম, এই ভেবে যে আল্লাহ বাঁচাইছে। কাজ সব কমপ্লিট করে ফেলেছি। বড় আপু তাড়াতাড়ি যেয়ে খাটের কোণা দখল করে শুয়ে পড়ল। সারাদিনের এই ধকল কারোই কোলাচ্ছে না শরীর। 10 মিনিটে বাসা মোটামুটি মরা বাড়ি হয়ে গেল। আমিও ঘুমাতে যাবো করছি, তখন মনে পড়ল, ইস, আমাকে তো ছাদে যেতে বলেছিল। এত প্যারা আর ভালো লাগে না। মন চাই হয় আমি মরে যাই, না হয় ওই লোককে মেরে ফেলি। ড্রয়িং রুমে যেই মেইন গেট খুললাম ছাদে যাওয়ার জন্য, দেখি বড় মামা নড়াচড়া করছে। তাড়াতাড়ি দরজা চাপিয়ে কি করেছে বের হয়েছি নিজেও জানি না। ছাদের দরজা আলতো হাতে মেলে ধরতেই চোখে কাউকে পড়ল না। নিজের বোকামির উপরে নিজেরই জেদ লাগলো। হাই, একবার বলল ছাদে আসতে, আমিও এই রাত 2টায় ডাংডাং করতে করতে ছাদে চলে এসেছি। আস্তে করে ছাদে উঠতেই দেখি শর্টস পরে একটা টি শার্ট গায়ে 5 ফুট 11 ইঞ্চির এক লম্বু দাঁড়ানো। ধীর পায়ে তার সামনে যেয়ে দাঁড়াতেই আমার দিকে ঘুরল। রাতে আসতে বলেছিলাম, তুই তো ভোরে এলি। এই বলেই আমার সামনে এসে দাঁড়ালো রাসেল ভাই। আমি বললাম, সব কাজ গুছিয়ে তারপর এসেছি। কেন, তুই কি কাজের বেটি জরি না নাকি যে সব কাজ গুছিয়ে সাহেব ম্যাডামকে ঘুম পাড়িয়ে তারপর তোর ডিউটি শেষ হয়? আমি এমন কখন বললাম? এই সব ছোটখাটো কাশন্দি বাদ, মেইন মুদ্দায় আসি। আজকে তোকে বিয়ে বাড়ি যাওয়ার আগে কি বলেছিলাম? আপনি তো সারাদিনই কথা বলতেই থাকেন, কোন কথাটা ঠিক মনে করতে পারছি না। তখনই আমার সামনের হাতটা মুচড়িয়ে পিছনে নিয়ে গেল। আমার পিঠ একদম তার বুকের সাথে লাগানো, আর হাতটা তার হাতে ধরা। তার তপ্ত প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ের উপরে পড়ছে, আর তার আবেশ শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। এ যেন এক অন্য অনুভব। জীবনের এত বসন্ত চলে গেল, এমন অনুভব তো আর কখনোই আমাকে ছুঁয়ে যায়নি। অনেক চেষ্টা করছিলাম হাতটা ছাড়ানোর জন্য, কিন্তু কথাই আছে পুরুষ মানুষের সাথে মেয়েরা শক্তিতে কখনোই পারে নাই। কানের কাছে মুখ এনে বলল,
সমস্যা কি তোর? সাত পাতার জন্য মায়া যেন উতলায় উঠছে। এই বলেই হাত আরো পিছনে টেনে ধরল। আমি যেন ওনার বুকের সাথে আরো বেশি মিশে গেলাম। সমস্যার ভেতরে সমস্যা একটাই হলো, ওনার শরীরের সেই ঘ্রাণ আবার আমাকে মাতাল করে তুলতে লাগলো। উনি কিন্তু দিব্যি আমাকে বকেই যাচ্ছে, কিন্তু আমি কেন জানি না কিছুই শুনতে পাচ্ছি না। আমার একটা সমস্যা আছে, বিদ্যুৎ চমকালে আমি আর আমি থাকি না। প্রচুর ভয় পাই এই বিদ্যুতের ঝিলিককে। যখন উপরে এসেছিলাম আকাশ ঘন অন্ধকার ছিল। হাত মুচড়িয়ে ধরে রাসেল ভাই যখন আমার রিমান্ডে নিচ্ছিল, হঠাৎই দেখি সারা পৃথিবী যেন আলোকিত করে বিশাল এক বিদ্যুতের ঝিলিক আকাশের মেঘকে দ্বিখণ্ডিত করে দিল। এতটুকু দেখেই আমার যেন সব হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সোজা ঘুরেই রাসেল ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই নিবাত ছাড় বলছি, কি ফাজলামি শুরু করেছিস? চড়িয়ে দাঁত সব ফেলে দেবো। এসব বলতেই ওনাকে শুধু বললাম আমার দুই কান চেপে ধরেন। উনি কি বুঝলেন কে জানে, সত্যি ওনার দুই হাত দিয়ে আমার কান চেপে ধরল। পর মুহূর্তেই গগন বিদারী এক শব্দ। আমি আরও জোরে দুহাত দিয়ে আঁকড়ে ধরলাম তাকে, যেন তার বুকের মধ্যে ঢুকে যেতে পারলে প্রিয়াত করি না। আমার এই হঠাৎ করা কাহিনী দেখে রাসেল ভাই নিজেও যেন হতভম্ব হয়ে গেছে। কেন জানি না আমার মনে হলো উনিও আমাকে জড়িয়ে ধরেছে। এমন করে আরও কতক্ষণ বিদ্যুৎ চমকানোর পরে শুরু হলো হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি। আমি ওনাকে ছেড়ে দিয়ে নিচে নামার জন্য যেই ঘুরলাম, আমার হাত ধরে টেনে ধরলো। মিস তেলাপোকা, বৃষ্টিরও ভয় পাস নাকি? এই বলেই মুচকি হাসি দিল। আমি কেমন জানি ঘোর লাগা চোখে তার দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টিতে ভিজে তার টি শার্ট লেপ্টে আছে শরীরে। কেমন জানি নেশা ধরিয়ে দেয় ওই শরীরটা। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে। এই বলেই আমি নিচে নামতে লাগলাম। স্টোররুমে একটা টাওয়াল নিয়ে আসিস। আমার পিছে পিছে নামতে নামতে বলল রাসেল ভাই। আমি আস্তে করে ভিজে কাপড় নিয়ে রুমে ঢুকলাম। সবাই ফ্লোরে এলোমেলোভাবে ঘুমানো। ওয়ার্ড্রয়ের কাছে কিভাবে যাব তাই ভাবতে ভাবতে খেয়াল আসলো ওয়াশরুমে একটা পায়জামা আছে, কিন্তু খালি পায়জামা দিয়ে কি করব? আমি উপরে কি পরবো? এই ভেবে একটা টাওয়াল নিয়ে ঢুকে পড়লাম। ওয়াশরুমের বেসিনের আয়নার সামনে দাঁড়িয়েই নিজের দিকে তাকাতেই লজ্জায় একাকার হয়ে গেলাম। গোলাপি কালারের একটা কামিজ পরেছিলাম আর কালো পাজামা ওড়না। কামিজটা বৃষ্টির পানিতে ভিজে শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাকে খেয়াল করেনি তো মনে হয়। ইস, কি যে গরু আমি! গোসল করে উপরে চেয়ে দেখি মিলের একটা টি শার্ট পরে আছে আমার পাজামার সাথে। উপান্ত না পেয়ে সোজা পাজামা আর মিলির টি শার্ট পরেই বের হলাম। ভেজা চুলটাকে আলতো করে মুছে ছেড়ে দিলাম। হাতে টাওয়াল নিয়ে আবার বের হলাম রুম থেকে। এই রাত 3টায় আমি পাগলের পাল্লায় পড়ে টাওয়াল হাতে দৌড়াইতেছি, যেখানে সবাই বিশাল আরামে ঘুমুচ্ছে। স্টোর রুমের সামনে যেয়ে দেখি ভাইয়ার বন্ধুরা দিকবিদিক হয়ে অঘরে ঘুম। ভালো করে উকি দিয়ে দেখলাম রাসেল ভাই টি শার্ট খুলে দাঁড়িয়ে আছে। আমি কোনো রকমে ফাঁক দিয়ে কাছে যেতেই এক ঝাড়ি দিয়ে বলল, টাওয়াল আনতে গেছিলি না সাহারা মরুভূমিতে বালি আনতে গেছিলি যে এত লেট হলো? আমি ড্রেস চেঞ্জ করে তারপর তো আসবো। হা হা, তুই তো রানী ভিক্টোরিয়ার আত্মীয় স্বজন, ড্রেস পাল্টাইতে 10 ঘন্টা লাগে। আসলে এই মানুষটার সাথে তর্ক করা আর কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া একই কথা। টাওয়ালটা এগিয়ে দিয়ে বললাম, এই নেন আপনার টাওয়াল। দেরি করে টাওয়াল আনার শাস্তি তো তোরে দিতেই হবে। এই বলে আমার আরো কাছে এসে বলল, আমার শরীর এখন তুই মুছে দিবি। কোনো রকমের টাওয়ালটা তার দিকে ছুঁড়ে দিয়ে বললাম, আমি পারবো না, আপনার শরীর আপনিই মুছে নিন। পিছনে আর না ফিরেই সোজা রুমে আসতে যাব এমন সময় দেখি ভাইয়ার রুমে থুরুস থারুস শব্দ। আমি ভাইয়ার রুমের সামনে যেয়ে দাঁড়াতেই দরজা খুলে গেল। জিমি আর ঝুমু যেন অপ্রকৃতস্থ মানুষের মতো বেরিয়ে এলো। আমি দেখলাম আমার পিছনে রাসেলও এসে দাঁড়িয়েছে। ভাইয়া দাঁতে দাঁত পিষে কি বলে যেন দুইটাকে বের করে দিয়েই দরজা লাগিয়ে দিল। জিমি আর ঝুমু ভাইয়ার রুমের খাটের নিচে ঢুকেছিল, কিন্তু এমন করে বের হলো কেন? আজব তো। ঝুমু ডাইনিংয়ের চেয়ারে ধপ করে বসে পড়ল। জিমি মাথা একটু পরপর জোরে জোরে ঢাকাচ্ছে। পিছনে দেখলাম টাওয়াল গায়ে রাসেল ভাইও এসে হাজির। সবই ঠিক আছে, কিন্তু এই দুইটারে এমন দেখাচ্ছে কেন? ঝুমু আর জিমির মাঝে যেয়ে দাঁড়াতেই ঝুমু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো,